৩,০০০ টাকা করে যে মাসে দেওয়া হবে বাচ্চাদেরকে, আর ওদিকে তৃণমূল এতদিন দিয়েছে। তো আমরা এতদিন শুনেছি যে ভাতাজীবী হওয়া উচিত না, ভাতা হলে মানে একটা লেজি হয়ে যায় সবাই, প্রোডাক্টিভিটি কমে যায়, এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এগ্রিকালচার ভালো না। তাহলে ৩,০০০ টাকা কেন? এটাতে আলাদা করে কি আপনারা বেটার করতে পারবেন? রাতারাতি এই যে ভাতা কালচারটা বন্ধ করে দেওয়া যায় না। ৩,০০০ টাকার সীমাবদ্ধতা নয়, মেয়েদের জন্য প্রচুর স্কুল খোলা হবে। সরকার যারা নাকি রেপ করছে, যারা মার্ডার করছে, তাদের জন্য সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার পাঠাচ্ছে। যে লয়ার সুপ্রিম কোর্টে গিয়ে সেই বিচারটা আটকে দিচ্ছে, তাকে এমপি করে দিচ্ছে। ১ কোটি লোককে চাকরি দেওয়া হবে বলা হচ্ছে, সরকারি বেসরকারি মিলিয়ে। সরকারিতে আমার একটা কৌতূহল আছে যে সব সরকারি পোস্ট কি আদৌ ফিল করার দরকার বা সম্ভব আছে? আপনাদের ম্যানিফেস্টো আরেকটা জিনিস বলা হয়েছে যে ১৫ বছরে যত কারাপশন করেছে তৃণমূল সরকার, তার সবকিছু একটা শ্বেতপত্র একটা প্রেজেন্ট করা হবে। চুরি করেছে, তাদের চুরি করার সময় মনে হওয়া উচিত ছিল যে সিস্টেম এক সময় চেঞ্জ হবে। চুরি যখন করেছে তার ফল তো ভুগতে হবে। দিয়ে তাহলে দেওয়া হচ্ছে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন। জ্যোতিবাবু আইএসআই এর প্রফেসর দেবকুমার বসু এবং দীপেন ঘোষ এরা এমন একটা পে কমিশন বানিয়েছিলেন 66-এ মেডিকেল কলেজের চিফ মেডিকেল অফিসার আপনার যে কম্পাউন্ডার, দুজনের এক মান। কেমন ফিডব্যাক দেখছেন? অমিত শাহর যা র্যালি হচ্ছে, শুভেন্দুবাবুর যা র্যালি হচ্ছে, এই লোক লস্কর যা দেখছেন র্যালিতে, সেটা কি ট্রান্সফার হবে ভোটে? মানুষ এবার প্রিপেয়ার্ড। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা জলবে, যদি তোর ডানা দেখে না আসে তবে একলা চলবে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ আমাদের সঙ্গে আবার সুদীপ্ত দা এসছেন পডকাস্টে। সুদীপ্ত গুহ একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টও বটে, এবং আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাস। তারপরে আরও একদাদা ইউনিভার্সিটিতে উনি জ্ঞান অর্জন করে বেরিয়েছেন, এবং ওনার সঙ্গে আমার আগের পডকাস্টটাই খুবই ভাইরাল হয়েছে। নানান ক্লিপ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, স্পেশালি বামপন্থীদের মধ্যে। তো অনেক ধন্যবাদ সুদীপ্ত দা আবার আমার পডকাস্টে আসার জন্য। আজ আমরা শুধুই আলোচনা করব ম্যানিফেস্টোটা নিয়ে, কেমন হলো। আর তো প্রথমে জিজ্ঞেস করি যে ৩,০০০ টাকা করে যে মাসে দেওয়া হবে মহিলাদেরকে, আর ওদিকে তৃণমূল এতদিন দিয়েছে। তো আমরা এতদিন শুনেছি যে ভাতাজীবী হওয়া উচিত না, ভাতা হলে মানে একটা লেজি হয়ে যায় সবাই, প্রোডাক্টিভিটি কমে যায়, এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এগ্রিকালচার ভালো না। তাহলে ৩,০০০ টাকা কেন? এটাতে আলাদা করে কি আপনারা বেটার করতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে রাতারাতি এই যে ভাতা কালচারটা বন্ধ করে দেওয়া যায় না, কিন্তু একটা ক্ষমতায়ন দরকার। কিন্তু এই ৩,০০০ ভাতা ছাড়াও আরো কতগুলো জায়গা আছে। অন্যান্য রাজ্যে মহিলারা যে আজকে টাকা ধার নিচ্ছেন ব্যাংক থেকে, নিয়ে তারা কয়েকজন মিলে কোঅপারেটিভ বানিয়ে তারা যে একটা সিস্টেম তৈরি করছেন, তাদের লাখপতি দিদি এটসেট্রা, আমরা সেই জায়গায় নিয়ে যাবো। এটা শুধুমাত্র যে ৩,০০০ টাকার সীমাবদ্ধতা নয়, মেয়েদের জন্য প্রচুর স্কুল খোলা হবে। আজকে বলা হচ্ছে যে স্কুলগুলো বন্ধ হয়েছে, ২০,০০০ স্কুল, সেগুলো সব খোলা হবে মেয়েদের জন্য। তার মধ্যে ছেলে মেয়ে সবাই, এবং আমরা চেষ্টা করবো কো এডুকেশন হওয়ার, যাতে নাকি ছেলে মেয়ে সবাই একসঙ্গে, তাদের মধ্যে যাতে ভেদভাব না থাকে। একসময় তো সেভাবেই পড়াশোনা হতো আমাদের সিস্টেমে, আজ থেকে ইভেন ৪,০০০ বছর আগে। তো একটা কমপ্লিট ক্ষমতায়ন, মানে শুধুমাত্র ৩,০০০ টাকা যে দেওয়া হচ্ছে তা নয়, একটা কমপ্লিট ক্ষমতায়নের দিকে মানে ভাবা হচ্ছে। তারা মেয়েরা কি করে ব্যবসা করবে, মেয়েদের সিকিউরিটি, হ্যাঁ, বাইরে গিয়ে টোনটেট ক্যারি করলে উত্তরপ্রদেশে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, উত্তরপ্রদেশে দেখেছেন তো, মোটামুটি টোনটেট ক্যারি করেছে, তারপর একটা বা কোথায় চলে গেল, কেউ খুঁজে পাচ্ছে না আর কি। তো সেরকম দেওয়া হবে। তো ভদ্রভাবে বিহেভ করতে হবে। মানে দেখুন, আমার মায়েরা বলেছে, দেখ আমরা ছোটবেলায় ঘুরে বেড়াতাম, আমরা স্কুলে গেছি, কলেজে গেছি, আমাদের কোনো চিন্তা হয়নি। আমার বোনেরা যখন রাস্তায় বেরিয়েছে, আমার বোন বা দিদিরা, তখন রাস্তায় আমাদের বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয়েছে। বেশ কয়েকজন, আমরা যেহেতু 4-5 ভাই ছিলাম বাড়িতে, যে একসাথে করতে মিলে উত্তম মধ্যম দিয়েছি। এখন তো হাতে বাইরে চলে যাচ্ছে। এখন সরকার প্রমোট করছে, সরকার যারা নাকি রেপ করছে, যারা মার্ডার করছে, তাদের জন্য সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার পাঠাচ্ছে। যে লয়ার সুপ্রিম কোর্টে গিয়ে সেই বিচারটা আটকে দিচ্ছে, তাকে এমপি করে দিচ্ছে। যে পুলিশ অফিসার এই কেসটাকে ধামাচাপা দিয়েছে, তাকে এমপি করে দেওয়া হলো রিটায়ারমেন্টের পরই। যে ডাক্তার এখানে জড়িত, সে পরের দিনই প্রমোশন পেয়ে গেল। যে এমএলএ ডেড বডি পুড়িয়ে দিল, সে দেখা যাচ্ছে যে তার ছেলেকে ওখানে পরিবারবাদ তৈরি করার জন্য, মানে কি হলো, পরিবারবাদ তৈরি করার জন্য তাকে টিকিট দেওয়া হলো। তো এই যে এনকারেজ করা, এই সিস্টেমটা রাতারাতি শেষ হয়ে যাবে। এই যে বিভিন্ন ভাবে আমরা যে মহিলাদের আমরা যে মানে ক্ষমতায়ন করব, তার একটা হলো ওই ৩,০০০ টাকা। ৩,০০০ টাকাটা সব নয়, এটাই পার্থক্য। তারপরে পয়েন্ট হচ্ছে ১ কোটি লোককে চাকরি দেওয়া হবে বলা হচ্ছে, সরকারি বেসরকারি মিলিয়ে। এবার সরকারিতে আমার একটা কৌতূহল আছে যে সব সরকারি পোস্ট কি আদৌ ফিল করার দরকার বা সম্ভব আছে? সরকারি, আমি আপনাকে বলছি,
তিনটে জিনিস আমরা করব, যেরকম আমরা অন্যান্য স্টেটে করেছি। এক নম্বর হলো বহু ডিপার্টমেন্ট আমরা মার্চ করে দেবো। 2 নম্বর হলো বহু নতুন পিএসইউ টাইপের অর্গানাইজেশন আমরা ওপেন করব। বহু ডিপার্টমেন্ট যেটা দরকার নেই সেটা দরকার হলে বন্ধ করে দেবো, তাদের লোকেদের ট্রান্সফার করে দেবো। আচ্ছা, ইট ইজ নট যে আমরা ফার্স্ট করছি, মমতা ব্যানার্জিও করেছেন, হরিণঘাটা বন্ধ করে দিয়ে হরিণঘাটা স্টাফেদের উনি স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন। এবং বহু রিক্রুট করবো, ডাক্তার রিক্রুট হয়নি বহুদিন, টিচার রিক্রুট হয়নি বহুদিন, আমরা বহুদিন রিক্রুট করবো। 3খানা ধরুন ইরিগেশন ডিপার্টমেন্ট, ইরিগেশন, এগ্রি ইরিগেশন, মাইনর ইরিগেশন, আমরা এগুলোকে এক জায়গায় করব, একটা সিঙ্গল ডিপার্টমেন্ট করব আমরা। এবং এভাবেই চলে ওয়াটার রিসোর্স সিস্টেমস বা পাবলিক হেলথ, এগুলো সব এক ডিপার্টমেন্টে আসবে। তার আন্ডারে আমরা বেশ কয়েকটা পিএসইউ তৈরি করবো, দরকার হলে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি থেকে লোন নেবো সেই প্রজেক্টগুলো করার। সুবর্ণরেখা প্রজেক্ট বহুদিন বন্ধ হয়ে আছে, সিদ্ধেশ্বরী নুন বিল, আচ্ছা, দ্বারকেশ্বর গন্ধেশ্বরী, ঘাটাল মাস্টার প্ল্যান, কিচ্ছু হয়নি। এমনকি আপনি গঙ্গার ফারাক্কার এপাশে যদি দেখেন, ফারাক্কা তৈরি হয়েছে কিন্তু মুর্শিদাবাদ নদিয়াতে কোনো প্রপার ইরিগেশন সিস্টেম নেই, ওয়াটার সিস্টেম নেই। বড় বড় পাইপ নিয়ে চলে গেছে, জল জীবন মিশনের পাইপ হয়েছে বলে লাস্ট কয়েক মাসে রাস্তা পুড়ে পুড়ে হাওয়া হয়ে গেছে এবং কেউ জল পায়নি। তো আমরা এই প্রসেসটা, এবং ভালো জল পাচ্ছে না, সবচেয়ে বড় কথা পরিশুদ্ধ জলটা দিতে হবে, তো সেই মাটি থেকে জল তুলে দিয়ে দিচ্ছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আসছে। হ্যাঁ। তো এই জায়গাগুলো পরিবর্তন করবো, এর জন্য প্রচুর লোক দরকার, প্রচুর লোক দরকার। আমরা নতুন পোর্ট করবো, প্রচুর লোক দরকার, এয়ারপোর্ট এক্সপানশন করবো, প্রচুর। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাপ করে দিয়েছে, মমতা ব্যানার্জি কাজ করতে দেননি গত 15 বছর। রেলওয়ে এক্সপানশন আছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর এক্সপানশন আছে, রোড এক্সপানশন আছে। 1 কোটি লোকে হবে না মোস্ট প্রবাবলি। আচ্ছা, মানে বহু লোক কাজ পাবে। এবং ধরুন নতুন কিছু স্মার্ট সিটি আসবে আমাদের এখানে, যেমন এই একসঙ্গে গুড়গাঁও দিয়েছিল, নই মুম্বাই দিয়েছিল, আমাদের নিউ টাউন দিয়েছিল। গুড়গাঁও আর নই মুম্বাই হয়ে গেছে, আমাদের সিটিটা হয়নি, নিউ টাউন হয়নি, আবখাচড়া হয়ে পড়ে আছে। এগুলো আমরা শেষ করবো। প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট পাবলিক ইনভেস্টমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট। প্রথমে তো স্টেট গভর্নমেন্টের অবস্থা লিটল খারাপ, স্টেট গভর্নমেন্টের পক্ষে পুরোটা যাওয়া সম্ভব না। আমরা প্রথমে সেন্ট্রাল যে স্কিমগুলো আটকে আছে সেই স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো ইট উইল বি পসিবল। আপনাদের ম্যানিফেস্টো আরেকটা জিনিস বলা হয়েছে যে 15 বছরে যত কারাপশন করেছে তৃণমূল সরকার তার সবকিছু একটা শ্বেতপত্র একটা প্রেজেন্ট করা হবে। এটা বেশ কয়েকদিন আগে হয়ে যেত। ওই যেদিন নাকি ওই ওকে ধরলো না, ওই ছিনতাই করে নিয়ে চলে গেল ওই আইপ্যাক, জৈনের ভাইকে বোধহয় গতকাল অ্যারেস্ট করেছে, ভাই না কো-ফাউন্ডার। তো ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যা যা টেন্ডার হতো এবং তার থেকে যে ঘুষ আসতো, আমি খুব সোজা কথা বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্ট আছে, মানস বিজা বলুন, ব্রাত্য বসু বলুন, তাদের পাশে একটা করে আইপ্যাকের লোক বসে থাকতো। আচ্ছা, এবং সব সেক্রেটারিদের পাশে একটা আইপ্যাকের লোক বসে থাকতো। এবং আইপ্যাকের লোক বসে ওই ডিপার্টমেন্টে ধরুন 100টা টেন্ডার চলছে, প্রত্যেক টেন্ডারে যা যা পেমেন্ট আসতো তার এগেনস্টে ঘুষটা নিত। তো ওই ঘুষটা নিয়ে ওরা এই তৃণমূলকে পাঠাতো। তো ওই যে ওই ইডি যে ছাপ্পাটা দিয়েছিল ওখানে ওটা লেখা ছিল, ওইটা হলে আমরা এতদিনে বের করে দিতাম। তো ঠিক আছে, আগামী দিনে বের করবো। এই আর তো 15-16 দিন ক্ষমতায় আসছি, তারপর বের করে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা স্যার, তৃণমূলের আইপ্যাকের উপর ডিপেন্ডেন্সিটা কেন এত? মানে ওদের পার্টিতে কি এনাফ লোক নেই শিক্ষিত সেরকম কাজকর্ম এক্সিকিউট করার মতো? দেখুন, মমতা ব্যানার্জি কাউকে বিশ্বাস করেন না, এটা একটা কেজরিওয়ালের মতো পার্টি, যে নামে বলছে তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল বলে কোনো জিনিস তো আইপ্যাকের ডাইরেক্টলি স্টেক্স পার্টিতে নেই বলে ওদেরকে বিশ্বাস করে। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি একটা ডিপ স্টেট বলতে পারে, যারা এই পার্টিটাকে চালায়। কোনো মন্ত্রীর কোনো ক্ষমতা নেই। আমি আপনাকে বলছি, মনীষ জৈন নামে একটা ভয়ঙ্কর একটা যে দেখেছি, একটা আইএএস অফিসার, কাউকে করে না, তাকে ব্রাত্য বসু ভয় পেত, তারপর ট্রান্সফার হয়ে চলে এলো, মানস ভুঁইয়া ভয় পায়। মানস ভুঁইয়া একটা ডাক্তার মানুষ, 70 বছর বয়স, ক্যানিংবাজি, সেই মানস ভুঁইয়া মানে মনীষ জৈনকে স্যার বলে। মানস ভুঁইয়া একটা রেসপেক্টেড ডাক্তার, আমাদের পাড়ার ব্যানার্জি সাহেব আছেন, ওনার ক্লাসমেট ছিলেন, সেই লোক কি করে মনীষ জৈনকে স্যার বলে? মনীষ জৈন ওর থেকে 15 বছরের ছোট। এবার ঘটনা হচ্ছে, অন্য কোনো মন্ত্রী বললে আমি মানতাম, মানুষ হয়ে যা, কারণ ভয় পেত। কারণ এরা মনীষ জৈনদের ভয় পেত, মনীষ জৈনরা রিপোর্ট করতো আইপ্যাককে, আইপ্যাক রিপোর্ট করতো চিফ মিনিস্টারকে। দিস ইজ দ্য ওয়ে দ্য সিস্টেম ওয়াজ রানিং। স্যার, এই শ্বেতপত্রর ফলাফল কি হবে? মানে যে কজন রাজনৈতিক কারাপশন করেছে তারা কি সবাই অ্যারেস্ট হবে? নিশ্চয়ই হবে, বহু লোককে তো অ্যারেস্ট করা হয়েছে, দেখছেন না? এই জন্য চারিদিকে সবাই চেয়ে যাচ্ছে। মানে ওই সবাই অ্যারেস্ট করাটার ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে, মানে তাহলে তো মোটামুটি প্রায় গোটা পশ্চিমবঙ্গ সরকারকে গেলে ঢোকাতে হবে, যারা কর্মরত প্রায় সবাই তো করাপ্ট। দেখুন, যারা চুরি করেছে তাদের চুরি করার সময় মনে হওয়া উচিত ছিল যে সিস্টেম এক সময় চেঞ্জ হবে। তো চুরি যখন করেছে তার ফল তো ভুগতে হবে, কি করা যাবে। ঠিক আছে, তারপরে টপিক হচ্ছে ইউসিসি।
ইউসিসিটা উনি অমিত শাহ বললেন যে করা হবে, আমি তাতে একটু অবাক হলাম, কারণ এসআইআর নিয়ে সবে মুসলিমরা খোঁজে রয়েছে। তো ইউসিসি নিয়ে আরো কি এখনই আপনারা আরো চ্যালেঞ্জেস বা দাঙ্গা হাঙ্গামা হ্যান্ডেল করতে প্রস্তুত? কোনো দাঙ্গা হবে না, আমরা ক্ষমতা এলে সব দাঙ্গা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন দাঙ্গা হচ্ছে কারণ এখন পিছনে পুলিশ আছে, পিছনে যেদিন পুলিশ থাকবে না হুম। দাঙ্গা করার ক্ষমতা থাকবে। ইউসিসি কেন ইয়ে করাই, ধরুন রাস্তায় আপনি বেরোলেন শিয়ালদা ফ্লাইওভারের নিচে দেখবেন ওখানে শুক্রবার অর্ধেক রাস্তা দখল করে বসে আছে। হুম। চেংড়ামো হচ্ছে নাকি? বাড়ির সামনে আমাদের বাড়ির ওখানে 3 দিকে 3খানা মসজিদ বসে আছে, আচ্ছা, দিনে 15 বার করে মাইক ফুঁকছে। 1500 বছর আগে তো মাইক ছিল না। হুম। আজকে ওই মাইক করুন তারস্বরে মাইকটা দেওয়ার কি দরকার? দেখানো যে ভাই আমরা আছি, হুম। মার্কেটে আমরা আছি, তখন 15টা মাইক আমরা 15 বার দিনে বাজাচ্ছি। হুম। একসঙ্গে 3 দিকে 3টে মাইক মানে তারস্বরে চিৎকার করছে। হুম। তো কোথাও একটা, এবং শুধু ওদের না, এটা হিন্দুদেরও কন্ট্রোল করা হবে। হিন্দুদের এই যে 4 দিন দুর্গাপুজো, হুম। তারস্বরে মাইক, বুড়ো বয়স্ক লোক ভাই আসতে চালাও মাইক। হুম। এটা শুধু যে মুসলিম তা না, মানে হুম। ইউসিসি মানে ইউনিফর্ম ইজ ইউনিফর্ম। হুম। রাস্তা দখল করে দুম করে যে যেখানে পারছে লোকাল দাদা একটা করে দুর্গাপুজো নামিয়ে দিচ্ছে, কালী পুজো নামিয়ে হ্যাঁ। দিচ্ছে, এগুলো কন্ট্রোল করা হবে। আসলে তো কাটমানি খাওয়ার জন্য তো পুজোর প্রতি অত থাকে। হ্যাঁ একদম, ওইসব দুর্গাপুজো কালী পুজো এখানে ওখানে পুজো যখন তখন রাস্তা দখল করে হুম। যা ভক্তি, যাও ঘরে বসে ভক্তি করো বা নিজের গলিতে গিয়ে করো বাবা, হুম। রাস্তায় আসতে হবে না। মানে এটা ইট ইজ নট যে শুধু মুসলিম বা সামওয়াট, মানে হিন্দুদেরও যারা এই মানে এই পুজো টুজো নিয়ে অসভ্যতা করে, হ্যাঁ। একটা নতুন পুজো করে দিলাম, পুজোর নামে দুর্বৃত্তায়ন চলে। মানে একটা নতুন পুজো নামিয়ে দিলাম, গভর্নমেন্ট থেকে 1,10,000 টাকা পাচ্ছি আমি, এটাই মানে পাবলিককে শুধু না, সুজিত বসু যে পুজোটা করে হুম। ওই পুজোটার জন্য ওই রাস্তায় কিভাবে মানে অন্তত 15 দিন রাস্তাটা বন্ধ থাকে। হ্যাঁ। সামার এটাকে কন্ট্রোল করা উচিত আমার মনে হয়। আর শুধু ওই ম্যানিফেস্টোতে আরেকটা জিনিস মেনশন করা হয়েছে যে রিলিজিয়াস ফ্রিডমস এনশিওর করা হবে, সেটা তো আমি বুঝতে পারছি না কি আলাদা করে এনশিওর করা হবে, কারণ কনস্টিটিউশনে তো আছেই যে রিলিজিয়াস ফ্রিডম আছেই, নতুন কি? বহু গ্রামে সরস্বতী পুজো করা যায় না, বহু গ্রামে শাল বাজানো বদ্ধ। বেঙ্গলের এক বলছি, ওয়েস্ট বেঙ্গলের। ছোটবেলা তো তুমি পার্ক সার্কাসে অনেক জায়গায় হোলি খেলা বন্ধ ছিল। এখন বহু গ্রামে এটা হয় না। হুম। বহু গ্রামে স্কুলের যে দিদিমণি আছে তার পোশাকের উপর রেস্ট্রিকশন আছে। হ্যাঁ। এগুলো সব এইসব চেংড়ামো বন্ধ করবো। এইসব মানে বুঝতে হবে যে এই রাজ্যটা বাঙালিদের রাজ্য। আচ্ছা, তারপরে হচ্ছে মহিলাদেরকে নিয়ে আরো আলাদা করে একটা পয়েন্ট তোলা হয়েছে ম্যানিফেস্টোতে, যে দুর্গা সুরক্ষা বাহিনী করা হবে এবং 33% উইমেন্স রিজার্ভেশন সব সরকারি কর্মক্ষেত্রে। সেটা নিয়ে আপনার কি মত? আইআইটিতে অলরেডি 20% রিজার্ভেশন হয়েছে, এনআইটিতেও আছে বোধহয়, এইমসেও আছে বোধহয় 20% রিজার্ভেশন। কারণ আমরা চাইছি যে মেয়েদের পড়াশোনা করো, এই যে বাবা মা মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিল, তারপর পড়াশোনা কি করছে দেখ, মেয়ে খুব ভালো পড়াশোনা করছে, খুব ভালো ইংলিশ শিখেছে, না ভালো করে সত্যিকার পড়াশোনাটা শেখান, শুধু স্পোকেন ইংলিশ শিখলে হবে? হুম। তো আমরা সেই জায়গাটা জোর দিচ্ছি, এবং এই গভর্নমেন্টকে যদি আপনি 33% রিজার্ভেশন দেন, হুম। তাহলে মেয়েগুলো চাকরির চেষ্টা করবে, হুম। মেয়েগুলো WBCS পরীক্ষা দেবে, মেয়েগুলো এমনি বাঙালি মেয়েরা এমনি সিরিয়াস। ছেলেদের থেকে তো দেখুন, আমি সোজা কথা বলছি, ছেলেদের থেকে মেয়েরা পড়াশোনায় সিরিয়াস। আমি চারিদিকে যা দেখেছি, আমি বিভিন্ন পাড়াটারা দেখছি ছেলেগুলো আড্ডা মেরে ঘুরে টুরে বেড়ায়, মেয়েগুলো বেশ ভালো স্টাডি হয়। হুম। তার মধ্যে আমরা 33% রিজার্ভেশন দিচ্ছি যাতে মেয়েগুলো এখানে থাকে। সব মেয়ে বিয়ে করে বাইরে চলে যাচ্ছে এটসেট্রা। হুম। তো সেটা একটা ক্ষমতায়ন, ওই শুধু 3,000-এ আমরা আটকে নেই, হুম। তার সঙ্গে এই ক্ষমতায়নটা আমরা এনশিওর করছি আর কি। চা বাগান নিয়ে আলাদা করে আপনাদের তো বেশ ভালো প্ল্যান আছে মনে হচ্ছে। দেখুন চা বাগানে কি হয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয়করণের সময় ইন্দিরা গান্ধীকে যারা ঘুষ দিত লাইসেন্স প্রথা এবং কোটারাজের নামে, ইন্দিরা গান্ধী তো তখনকার দিনে যত নোটোরিয়াস লোক যারা পরবর্তীকালে বড় বড় শিল্পপতি হয়েছে, আমি তাদের নাম বলছি না, হুম। তাদের মধ্যে আমাদের কলকাতার 2-3 জন আছে। হুম। তো এই নোটোরিয়াস লোকেরা ইন্দিরা গান্ধীকে লাইসেন্স এবং এটসেট্রা ঘুষ টুস দিয়ে হুম। ওখানকার সব চা বাগান নিয়ে নিয়েছিল, এবং তারপর ওখানকার যে শ্রমিকদের যে অধিকার সেটা একদম শেষ হয়ে যায়। হুম। বছরে 6 মাস পয়সা দেয়, 6 মাস পয়সা দেয় না, ESI PF দেয় না এটসেট্রা। আচ্ছা, এটাকে একটা প্রপার হাতে যাওয়ার ব্যবস্থা একটা করা হবে, দরকার হলে কোঅপারেটিভ তৈরি করে কিংবা গভর্নমেন্ট অধিগ্রহণ করে, কিংবা যারা থাকবে তাদের ওই লেবার ল মেনটেন করে কাজ করাতে হবে। হুম। ওই চলবে না যে এখানে আমি 100 টাকা দিয়ে কাজ করিয়ে নেবো, হুম। তাও মাসে 15 দিন মাইনে দেবো, 15 দিন দেবো না, ওটা চলবে না। ইলিগাল ইমিগ্রেশন নিয়ে আটকানোর জন্য নতুন কি করা হবে? কারণ সেটা ম্যানিফেস্টোতে মেনশন আছে যে বিরাট ক্র্যাকডাউন হবে। দেখুন এইবার যে SIR হয়েছে আমি স্যাটিসফাইড নই। আচ্ছা। আরো 50 লাখ লোকের নাম বাদ যাওয়া উচিত ছিল। আচ্ছা। আমি খুব সোজা কথা বলছি, এই নামটা বাদ যায়নি কারণ এখানকার আপনি দেখুন ইয়েতে নাম বাদ গেল, তামিলনাড়ুতে, হুম। গুজরাটের নাম বাদ গেল, আমাদের থেকে বেশি নাম বাদ গেছে, এখানে কম নাম বাদ গেছে। কেন নাম বাদ গেছে? কারণ এখানকার যে WBCS অফিসাররা তারা অধিকাংশ ডিসঅনেস্ট, তারা অনুপ্রাণিত,
তাদের মধ্যে বহু লোক আছে যারা জিরো পে WBCS এ চান্স পেয়েছে। তাদের নাম কি ওই শ্বেতপত্রে থাকবে? তাদের না ব্ল্যাক পথে চলে যাবে, একদম জেলে চলে যাবে। একটা পালিয়ে এখন একজন WBCS পালিয়ে বেড়াচ্ছে, এরপর দেখবেন সকালে WBCS পালিয়ে বেড়াচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এবার ঘটনা হচ্ছে যে এরা এটা করেছে, এবার 5 বছর বলছে এই ডেটা থাকবে, আবার চেক করা হবে, আবার ডাকা হবে, আচ্ছা ঘাটতি ধরে দেশ থেকে বের করে দেবো। আচ্ছা। আর ওই ইলিগাল ইমিগ্রেশনে এবার মানে বিএসএফ এর ঘুষ খাওয়া বা জমি জমা সেই সব সমস্যা মিটে যাবে? দেখুন BSF এর হয় কি, ওখানে নেই, ওখানে কারাদার নেই। কারাদার থাকলে তখন তো উপরে একটা ক্যামেরা থাকে, এই থাকে, তখন এবার যেহেতু নেই, BSF রাস্তায় এগিয়ে ওকে ধরছে, যে একটা পয়সা পাচ্ছে ভিডিও ঢুকিয়ে দিচ্ছে। BSF এর বহু চেনা লোক, আমার চেনা লোক একজন সাসপেন্ড হয়ে বসে আছে আমাদের পাড়ায়, আমি নাম বলছি না। আচ্ছা ওই হ্যাঁ, না এরকম মানে 2 নম্বরই করে টাকা পয়সা নিয়ে পাস করছিল, ফলে BSF কিন্তু অ্যাকশন নিচ্ছে, এটুকু বলতে পারি। কিন্তু তার মধ্যে তো করাপশন তো করাপ্ট লোক তো থাকবেই। থাকবেই। তো ডিএ তাহলে দেওয়া হচ্ছে কি 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন? নমস্কার। এক্স্যাক্টলি দেওয়া হবে। ডিএটা কেন দেওয়া উচিত সেটা বলি। দেখুন, ইকোনমিক্সে এক্সপানশনারি মনিটারি পলিসি বলে একটা ব্যাপার আছে। আপনি এই ডিএটা যদি ওদের দেন, ধরুন আজকে গভর্নমেন্ট যখন একটা পে কমিশন হয়, 10 বছরের জন্য পে কমিশন হয়, প্রথম 5 বছর গভর্নমেন্টের যে অফিসাররা আছে তারা খুব আনন্দ করে, হ্যাঁ। পরের 5 বছর দেখবেন দুঃখে চলে যায়, হ্যাঁ। মনে নেই বাড়লো না মায় না। কারণ প্রথম 5 বছর তারা করে কি র্যান্ডাম খরচ করে, তারা খরচ করাতে জিনিসের দাম বাড়ে, অন্য লোকের হাতে পয়সা আসে, তাদের পারচেস পাওয়ার বাড়ে, হ্যাঁ। তাদের পারচেস পাওয়ার সঙ্গে সঙ্গে আরো জিনিসের দাম বাড়ে, ফলে হ্যাঁ। পরের 5 বছর ওই গভর্নমেন্ট অফিসাররাই দেখবেন তারা বলে যে আমাদের মায়না আরেকবার পে কমিশন আসা উচিত, হ্যাঁ। আমরা যে এনজয়টা করছিলাম আমাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। হ্যাঁ। প্রথম 5 বছর বাড়ে, পরে কিন্তু ওই যে প্রথম 5 বছর বাড়ে, তখন ওই লোকটা একটা লং টার্ম ইনভেস্ট করে, যেমন ধরুন রিয়েল এস্টেটে সেই লোকটা গাড়ি কেনে। হ্যাঁ। এই যে লং টার্ম ইনভেস্ট করলে এরপরে ব্যাংকিং এ একটা ইনপুট এলো, রিয়েল এস্টেটে ইনপুট এলো, গাড়িতে ইন্ডাস্ট্রিতে ইনপুট এলো, সেই লোকটা ধরুন হোটেলে গিয়ে খাচ্ছে এটসেট্রা, মানে মার্কেটটা আপ হলো। এই জন্য এই টাকাটা, এটা বোঝার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। কিন্তু মমতা ব্যানার্জি প্রথম না, এই অর্থনীতি চালু করে গেছে 1967-এ জ্যোতিবাবু ISI এর প্রফেসর দেবকুমার বসু এবং দীপেন ঘোষ ট্রেড ইউনিয়ন লিডার, এদের বসিয়েছিলেন। এরা এমন একটা পে কমিশন বানিয়েছিলেন 66-এ, যে চলে যায়, মানে মেডিকেল কলেজের চিফ মেডিকেল অফিসার আর তার যে কম্পাউন্ডার, দুজনের এক মায়না। ব্যাপারটা মোটামুটি এই লেভেলে নিয়ে গেছিলেন। তারপর সাম্যবাদ, তারপর 1972-তে AL ডায়াস এখানে রাজ্যপাল হয়ে এই ঘোষ আর বোসকে বরখাস্ত করে। আচ্ছা। তারপর AL ডায়াস যখন চলে যায় বা সিদ্ধার্থ রায় চলে যায়, আবার ঘোষ বোসকে নিয়ে এসে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান একটাই করে, আর একটাই কোথায় সেটফেট করে, এইসব করে আর কি। কিন্তু ওই তারপরেও এইরকম চলে, মানে সেন্ট্রালের মায়না বাড়তো, এখানে মায়না বাড়তো না, এইভাবে জিনিসগুলো চলে। এবার নেতারা বলতো যে আমরা তো পয়সা নিই না, আমরা এমএলএরা পয়সা নিই না, আপনারা গভর্নমেন্ট অফিসাররা পয়সা নিচ্ছেন কেন? আরে আপনারা তো পয়সা নেন না, আপনারা রাস্তায় রিক্সাওয়ালা অটোওয়ালার থেকে টাকা তুলছেন, তো আপনাদের সঙ্গে তো গভর্নমেন্ট অফিসারদের তুলনা চলে না। ঠিক আছে, আপনি নিজে একজন মন্ত্রী, আপনি রিক্সাওয়ালার থেকে চাঁদা নিচ্ছেন, অটোওয়ালার থেকে চাঁদা নিচ্ছেন, সেখান থেকে আপনার ছেলে মেয়ে বিদেশে যাচ্ছে, তো গভর্নমেন্ট অফিসাররা তো সেটা করতে পারবে না, তো আপনি মাইনা দেবেন না কেন? মমতা ব্যানার্জিও সেটা শুরু করেছে। মমতা ব্যানার্জি ধারণা ছিল এরা সব CBM এর লোক, গভর্নমেন্টে যারা কাজ করে, যেহেতু CBM এর লোক, কেউ তো কিছুটা একেবারে যে না তা না, টিচার ফিচার তো সবই CBM এর লোক, 90% টিচার CBM এর লোক, আর কাউকে ঢুকতেই যায়নি। তা মমতা ব্যানার্জি ঠিক করেছে আমি এদের দিয়ে দেবো। ওই খোলা বাজার অর্থনীতি বা অর্থনৈতিক রক্ষণশীলতায় যারা বিশ্বাস করে তাদেরও কিন্তু ডিএ এর প্রতি বিরোধিতা আছে, যে ফ্রিতে কেন দেওয়া হবে বা ইনফ্লেশন বেড়ে যাবে সেই কারণে। এবার এই বছর 2 আগে মমতা ব্যানার্জি হঠাৎ করে খোলা বাজার অর্থনীতিবিদ হয়ে পড়েছিলেন, উনি বলেছিলেন যে ডিএ দেবো না এই কারণে যে ইনফ্লেশন হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ডিএতে ইনফ্লেশন কিছুটা হলে তো বাড়বে, কারণ পারচেস পাওয়ার সবার বেড়ে যাচ্ছে এবং এতটা টাকার হার্ড ক্যাশের ইনফ্লাক্স হবে এতগুলো পলিসির জন্য, ফ্রিবিগুলোর জন্য, তাহলে মুদ্রাস্ফীতিটা কি কন্ট্রোলে থাকবে কোনোভাবে? দেখুন, দেশের এখন কটা রাজ্য? 29। এবার 29টা রাজ্যের মধ্যে 28টা রাজ্য যদি দিয়ে দেয়, আপনি একটা রাজ্য দিয়ে না দিয়ে ইনফ্লেশনকে আপনি আটকাতে পারবেন না। ইনফ্লেশন কন্ট্রোল করছে আরবিআই ভীষণ ভাবে ইনফ্লেশনটাকে, ওদের যে একটা মানে একটা আলাদা টিম টার্গেটেড ভাবে ওরা কখনো ইয়েটাকে অ্যাডজাস্ট করে, আপনার ইন্টারেস্ট রেট অ্যাডজাস্ট করে এটসেট্রা, বিভিন্নভাবে মনিটারি পলিসি বা ফিসকাল পলিসিকে কন্ট্রোল করে তারা এটা করছে। ফলে একটা রাজ্যের কোনো দরকার নেই সেই ব্যাপারে মাথা কামানো। আমার পাশে উড়িষ্যা দিচ্ছে, আমার পাশে বিহার দিচ্ছে, আমার পাশে আসাম দিচ্ছে, আপনি না দিয়ে কোন ইনফ্লেশনটা আটকাবেন? বরঞ্চ তার ফলে যেটা হচ্ছে যে পাটনাতে, ভুবনেশ্বরে বা গৌহাটিতে রিয়েল এস্টেট বুম হচ্ছে, আমাদের এখানে রিয়েল এস্টেট বুম হচ্ছে না, সেখানে অটোমোবাইল বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে না, সেখানে ব্যাংকিং এ বুম হচ্ছে, এখানে হচ্ছে না। আপনি দেখুন বহু ছেলে মেয়ে এখানকার তার ট্রান্সফার হয়ে যাচ্ছে ভুবনেশ্বরে, তাদের বলছে
এখানকার হেড অফিস ফাইন্যান্স সেক্টরে বা অন্যান্য সার্ভিস সেক্টরে ভুবনেশ্বর বা গুয়াহাটিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কেন এখানকার যেহেতু মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে, এখানকার কোম্পানিগুলো শিফট করে যাচ্ছে গুয়াহাটিতে বা ভুবনেশ্বরে। আগে লোকে ব্যাঙ্গালোর যেত, এখন ভুবনেশ্বর গুয়াহাটিতে চাকরি করতে যাচ্ছে। আগে গুয়াহাটির লোক কলকাতা আসছে চাকরি করতে, উল্টোটা হয়ে যাচ্ছে। এখন মমতা ব্যানার্জির কোনো অর্থমন্ত্রী নেই গত 15 বছর। আপনি বলবেন কেন অমিত মিত্র নেই? না, অমিত মিত্র মমতা ব্যানার্জির অর্থমন্ত্রী নয়, উনি ছিলেন খাজাঞ্চি। আসল অর্থমন্ত্রী ছিলেন হরিদ্বিবেদী, ওই বিহারি হরিদ্বিবেদী। ও ছিল ফাইন্যান্স সেক্রেটারি। আচ্ছা, ঠিক আছে, ও অ্যাবসলিউটলি অ্যান্টি বেঙ্গলি একটা লোক, অ্যাবসলিউটলি অ্যান্টি বেঙ্গলি হরিদ্বিবেদী। এবং সে পশ্চিমবঙ্গের অর্থনীতির সর্বনাশ করে দিয়েছে। আর ও ছিল খাজাঞ্চি। ওটাকে যে বুড়ো মানুষ আমি একটা পেনশন পাতে যা বলে, যেখানে বলে সই করো, ও সই করে দিত। এগুলো পশ্চিমবঙ্গ অর্থমন্ত্রী হিসাবে যদি অসীম দাস এই অমিত মিত্রকে যদি মমতা ব্যানার্জি ফ্রি হ্যান্ড দিতেন, এই 15 বছরে সোনা বলতো পশ্চিমবঙ্গে। অমিত মিত্রের মধ্যে ক্যালিবার ছিল। অমিত মিত্র 2011 আগে বহু ভালো ভালো কথা বলেছিল, কিন্তু অমিত মিত্রকে বলা হয়েছে না আপনি মন্ত্রী না, আপনি খাজাঞ্চি। মন্ত্রী হলেন হরিদ্বিবেদী। হরিদ্বিবেদী যেভাবে চালিয়েছে গভর্নমেন্ট সেভাবে চলেছে। এখনো হরিদ্বিবেদী কি একটা পোস্টে যেন বসে আছে, বাইরে থেকে গভর্নমেন্ট চালায়। আচ্ছা, অসীম দাশগুপ্তকে কি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল না? মানে আমার একটা কনসার্ন হচ্ছে যে ইকোনমিক্স অনেকে তো বিশ্বাস করে সত্যি যেগুলো ভালো করে। অসীম দাশগুপ্তকে বলি, অসীম দাশগুপ্ত অর্থনীতি নিয়ে এক্সপেরিমেন্ট করার যা সুযোগ পেয়েছেন পৃথিবীতে এর আগে কোনোদিন কেউ পায়নি, পরে কোনোদিন কেউ পাবেন না। টানা 24 বছর অর্থমন্ত্রী ছিলেন। দলে মোটামুটি সব গণ্ডমূর্খ 8 পাস 4 পাস। আমি উদাহরণ দিচ্ছি, বিনয় কোনার 4 পাস, হরেকৃষ্ণ কোনার 8 পাস, প্রমোদ দাশগুপ্ত বোধহয় 12 পাস, গ্রাজুয়েট হয়নি। তারপর এরা সব দলের সব মাথা টাথা ছিল আর কি। আচ্ছা, তো বুদ্ধবাবু 47 না 42% পেয়ে বিএ পাস করেছেন। তারপর 4 বারের ব্যারিস্টারি পাস করেছেন জ্যোতিবাবু। তো এইসব লোককে নিয়ে উনি গভর্নমেন্ট চালাতেন, যার ফলে মোটামুটি চারিদিকে সব গণ্ডমূর্খ। উনি একা শিক্ষিত লোক ছিলেন। তো সিপিএম এর যেটা ব্যাপার আর কি। তো যে জন্য উনি এক্সপেরিমেন্ট করে পুরো এক্সপেরিমেন্ট ফেল করে গেছে। পশ্চিমবঙ্গের কৃষি শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মৎস্য চাষ শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের যে অ্যানিমাল হাজবেন্ডারি শেষ হয়ে গেছে, ডেয়ারি শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, সব রকম ইন্ডাস্ট্রি, চা বাগান শেষ হয়ে গেছে, এডুকেশন শেষ হয়ে গেছে, হেলথ শেষ হয়ে গেছে। 24 বছর এক্সপেরিমেন্ট করে ফল ইজ নিড জিরো, ইফ নট নেগেটিভ। শুধু তো 90 এর আগে যারা বামপন্থী ছিল তাদের তো অন্তত এইটুকু এক্সকিউজ ছিল যে সোভিয়েত ইউনিয়নের মতো একটা বেশ শক্তিশালী দেশ চলছে বামপন্থা দিয়ে, তাই আমরাও চালাই। এবার এখন যে আপনি এতগুলো নষ্ট হয়ে যাওয়ার এক্সাম্পল দিলেন, সেই নষ্ট হয়ে যে গেছে সেটাই তো মানে না আজকের দিনের বামপন্থীরা, যারা আমার বয়সী যারা নেতা ফেতা হচ্ছে এখন, তাদের তো বক্তব্য যে আমরা শুধু খুব ভালো মিষ্টি করে কথা বলি, ভদ্র সভ্য আমরা, তাই আমাদের ভোট দিয়ে দিন। আগেকার যা যা নষ্ট হয়ে গেছে সেটা নষ্ট হয়নি, বা হলে এবার আমরা নষ্ট হতে দেবো না, আমরা খুব নতুন কিছু অর্থনীতি আনবো। ওদের বলুন পৃথিবীতে একটা উদাহরণ দেখাতে, যেখানে দাস ক্যাপিটাল অ্যাপ্লাই করা হয়েছে এবং ব্যাপারটা সাকসেসফুল। দাস ক্যাপিটাল প্রচুর ভালো ভালো অঙ্ক টঙ্ক আছে, এটসেট্রা প্রচুর আছে। এবার অঙ্কটার যদি আপনি মানে বেসিক অ্যাজাম্পশনে যদি আপনি ভুল ধরেন, তাহলে অঙ্কের উত্তর আসবে না। বেসিক অ্যাজাম্পশনে যদি ভুল ধরেন আপনি, তাহলে তার কোনো উত্তর আসবে না। তো সেরকম এরকম কোনো উত্তর আসে না। আপনি পৃথিবীতে একটা জায়গা দেখেন যেখানে কমিউনিজম অ্যাপ্লাইড হয়েছে এবং সাকসেস। ওদের বক্তব্য নরওয়ে খুব বামপন্থী দেশ, ওখানে কিন্তু বামপন্থা খুব সাকসেসফুল হয়েছে। আরে কমিউনিস্ট শাসন কি ওখানে? কমিউনিস্ট 2-4টে লোক আছে ওখানে, রিসোর্স আছে, এই আছে, কিন্তু আরো তো ভেনিজুয়েলা অনেক সাকসেসফুল দেশ। কিউবার হেলথ কেয়ার নাই খুব ভালো। তো কিউবারে যা ডাক্তার দেখাতে, কেরালায় নাকি খুব এডুকেশন আর হেলথ খুব ভালো। তো পশ্চিমবঙ্গ থেকে কেউ তো, মুখ্যমন্ত্রী নিজে গেছেন তো আমেরিকা চিকিৎসা। পশ্চিমবঙ্গ থেকে কেউ তো কেরালায় যায় না পড়াশোনা করতে, যায় কর্ণাটকে, যায় অন্ধ্রপ্রদেশে, কেউ কেরালায় যায় না, রাজস্থানে যায়, বুর্জোয়াদের রাজ্যে চিকিৎসা করতে যায়, আপনার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা ভেলোর যায়, কেউ তো কেরালায় যায় না। কি করে তারা নাম্বার 1 হলো আমি যাই না, ওটা প্রচার এগুলো। আর এখানে আনন্দবাজারের যত সাংবাদিক দেখবেন সব যেহেতু বামপন্থী, নকশাল অতি নকশাল, অতি নকশাল, তো তারাও ওইসব লেখে সব মিথ্যা কথা মানুষের জন্য। আর কুড়মালি আর রাজবংশী ভাষাকে এই শিডিউলে ঢোকানো হলো, এটা কিভাবে কাজে আসবে? কিন্তু বহুদিন আগে ঢোকানো উচিত ছিল, মানে বহুদিন আগে। এবং রাজবংশীদের উপর তো ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, কুর্মীদের প্রতিও। মানে এদের ল্যান্ড ছিল, আমরা বাঙালিরা ওখান থেকে এসছি। আমরা বাঙালিরা তো মানে আমি আপনাকে বলি, মানে আমি নিজে উদ্বাস্তু পরিবারের লোক, দমদমের। হঠাৎ একদিন বড় হয়ে আমাদের মনে হলো যে এই শিল কলোনি, মল্লিক কলোনি, দমদমে দেখবেন রায় মল্লিক কলোনি, কুন্ডু বাগান, এরা কারা? এরা ওই সময় বড় বড় সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। আচ্ছা, বিধানরা এদের ডোবানোর জন্য আচ্ছা আমাদের ঢুকিয়ে দিয়েছেন ওখানে, আমার ঠাকুরদাকে ঢুকিয়ে দিয়েছেন ওখানে। এবার বেচারা ওরা যাবে কোথায়? তারপর
তার এই করে ওদের যখন সব প্রপার্টি লস হয়ে গেল, ব্যবসা লস হয়ে গেল, এবার আমাদের জন্মের পর থেকে শুনছি যদিও বিদেশ যাচ্ছেন আপনার পুঁজি আনতে, আর আমাদের পুঁজিপতিদের আমরা মেরে ফেলে দিয়েছি। সেই জমিতে আমরা বসে গেছি। আমাদের তো একটু দূরে দমদমা বেলকুড়িয়ার মাঝখানে কোন একটা চাষের জমি নিয়ে ওখানে তো রাখা যেত, তা না করে এই লোকটাকে ডোবাতে হবে। ঠিক সেরকম নর্থ বেঙ্গলে ডুবিয়েছে ওখানকার যে ভূমিপুত্র রাজবংশী, তাদের ডুবিয়েছে। প্রথমে রাজার জমিটা নিয়ে নিল, রাজার রাজত্ব চলে গেল, তারপরে ওখানকার যে ভূমিপুত্র ছিল ইয়েদের আপনার এই রাজবংশী, ওখানে গিয়ে ওই বাঙালদের ঢুকিয়ে দিল। তো বাঙালিরা প্রথমে কিছুদিন ওখানে জমি করে, তারপর তো পড়াশোনা করে তারা বিদেশ চলে গেছে। এখন সেই জমিটা চলে এসছে আপনার মুসলিমদের হাতে। ব্রিটিশরা তো এরকম কাজই করতে, তো ডক্ট্রিন অফ ল্যাপসের কথা মনে পড়ে। হ্যাঁ, এখানেও তাই, এখানেও তাই। দেখুন আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স কি করেছি, প্যাটেল 500 রাজার জমি নিয়ে নিল। 500 রাজা বললো আমি ভারতের মধ্যে আসবো। তা বললো ঠিক আছে, তুমি যেহেতু ভারতের মধ্যে আসছো, তোমার যেহেতু জমি নিয়েছি, তার তো একটা মানে ইকুইটি আছে এবং তার জন্য ডিভিডেন্ড পাবে, তো প্রতি মাসে তোমাকে এত টাকা করে দেবো। ইন্দিরা গান্ধীর সঙ্গে গায়ত্রী দেবীর একটা ঝগড়া ছিল, কারণ গায়ত্রী দেবীকে দেখতে সুন্দর ছিল ইন্দিরা গান্ধীর থেকে। একসঙ্গে তারা কলেজে একসঙ্গে পড়তেন, এবং ইন্দিরা গান্ধীর থেকে বোধহয় মিল ফলোয়ার, মানে ফলোয়ার গায়ত্রী দেবী বেশি ছিল। তো ওনার ওই একটা জেলাসি ছিল গায়ত্রী দেবীর উপর। সেই জেলাসি থেকে উনি বললেন যে এখন থেকে কোনো রাজা কোনো টাকা পাবে না। আচ্ছা। আর গায়ত্রী দেবীর বাড়িতে উনি রেট ফেট করিয়ে দিলেন। আচ্ছা। হিন্দু রাজাটা চলে গেল। হিন্দু জমিদার প্রথা তার আগে তুলে দিয়েছেন জওহরলাল নেহরু। ভূমি সংস্কার করে ছোট যারা জমি মালিক তাদের আপনি রাস্তায় বসিয়ে দিলেন। হ্যাঁ, জমিটা কারা পেল? জমিটা কারা পেল? আজকের দিনে ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের রেল, তারপর মিলিটারি, তারপর ওয়াকফ। ওয়াকফ সম্পত্তির পরিমাণ কতটা? পাকিস্তানের থেকে বেশি। তার মানে আমাদের রাজারা ডুবলো, আমাদের জমিদাররা ডুবলো, আমাদের অন্যান্য গ্রামের যাদের জমি ছিল ছোটখাটো জমি, তারা ডুবলো। জমিটা তাদের কাছে গেল মুসলমানদের, এবং এটাকে আমরা বলছি সোশ্যালিজম। এই যে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার দুটো অ্যাড করা হয়েছে, একদম এই হলো এক্সাম্পল, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। আমরা আমাদের লোকেদের ডুবিয়ে দিলাম, তো রাজবংশী আর কুর্মীদেরও আমরা সেভাবে ডুবিয়েছি। আচ্ছা। এবং আমি বলছি এর মধ্যে আমরা বাঙালরা আছি। আমি নিজে বাঙাল, আমাদের জমিটা হলো শিলকলোনিতে। মতিশীল ছিলেন বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি যদি তার জমিটাই নিয়ে নিই, সে কাজটা করবে কোথায়? এবার আমরা যখন বড় হয়ে বুঝলাম, তখন বুঝলাম যে মতিশীল ছিলেন মানে রানী রাসমণির মতো একজন মানে বড় লোক মানুষ। আচ্ছা। এই যে আমি সল্টলেকে বসে আছি, এই সল্টলেকের জমিটা কার? হেমচন্দ্র নস্কর। 1 টাকা হেমচন্দ্র নস্কর দিয়ে দিয়েছেন বিধানচন্দ্র রায়কে। আচ্ছা। এই জায়গাটার নাম হওয়া উচিত ছিল হেমনগর, তার বদলে নাম হয়ে গেল বিধাননগর। আর হেমচন্দ্র নস্করের একটা স্ট্যাচু নেই, স্ট্যাচু আছে বাইরে, ওই বেলেঘাটায় বেরোবেন, ওখানে একটা হেমচন্দ্র নস্কর সরণি, ওখানে একটা হেমচন্দ্র নস্করের স্ট্যাচু। ঢুকতে গেলেন ওনাকে বিধাননগরে। তো এই হলো আমাদের স্বার্থপরতা, মানে আমি বলছি আমাদের স্বার্থপরতা। আমরা বলি না আমাদের মধ্যে কোনো কাস্টিজম নেই, এই নেই, আমরা ওদের উপর প্রচুর আমরা অন্যায় করেছি। সুদীপ্ত দা, বিসি রায়কে তো শ্রেষ্ঠ চিফ মিনিস্টার বলেই জানি বরাবরই। আপনি কয়েকটা ক্রিটিসিজম করলেন, তো আপনার চোখে বিসি রায় কেমন চিফ মিনিস্টার? না, বিসি রায় কিন্তু কতগুলো ক্রিটিসিজম করলেও বিসি রায় ইজ দি বেস্ট। বিসি রায় ইজ দি বেস্ট, এবং তার ধারে কাছে কেউ আসেন না। আচ্ছা। মানে না না না, তোর কোথায় মিথ্যা কাজ হয়, কাজ তুলনা করে না, তুলনাই হয় না। বিসি রায় ধরুন 6টার বেশি কাজ এক্সিকিউট উনি করতে পেরেছেন, বুঝতে পারেননি বলে? না না না, কোনো দিক দিয়েই ধারে কাছে আসে। আচ্ছা। না ক্যালিবারে না ইচ্ছায়, কোনো দিক দিয়ে। দেখুন বিসি রায় 2-1টা, যখন বিসি রায় জমি কোথাও আমরা বিরোধিতা করি, বা ধরুন বিসি রায় ওই সময় মৃণাল সেনের মতো কিছু মানে অতিবামকে উনি প্রমোট করেছেন। আদারওয়াইজ বিসি রায় দেখুন 6টা জল প্রকল্প করেছে। জলডাকা, তিস্তা প্ল্যানিং ছিল, ফারাক্কা, পরবর্তীকালে নিচের কতগুলো জল প্রকল্প। বিসি রায় কতগুলো সিটি বানিয়েছেন, যেমন ধরুন দুর্গাপুর, কল্যাণী, হলদিয়া এটসেট্রা, কতগুলো সিটি বানিয়েছেন। বুদ্ধবাবু তার ধারে কাছে যাননি। রেলের ভালো উন্নতি হচ্ছে, আইআইটি এসছে, আইআইটি প্ল্যানিং করে গেছেন উনি। ঠিক আছে, প্রচুর কলেজ, ওই সময় এডুকেশনে আমরা নাম্বার 1 ছিলাম, হেলথে আমরা নাম্বার 1 ছিলাম। মানে ইট ওয়াজ ডিফারেন্ট কালচার। মানে আপনি দেখবেন উত্তম কুমারের সব সেরা বই, মানে আপনি পুরো মানে বিসি রায়ের সময় কেমন ছিলাম, পরবর্তী কেমন, উত্তম কুমারের সব বই বা দেখবেন ওই সময় সব বড় বড় বাড়ি এটসেট্রা, এটা বাঙালি স্ট্যাটাস ছিল যখন ওখান থেকে বেরোলো। এরপর যখন ওই যুক্ত ফন্টন এলো, তখন দেখবেন বাঙালি সিনেমা করে সব ভাঙা বাড়ি, এই বাড়ি, যেমন ওই আপনার তপন সিনহার ওই বইটা কি যেন, ওই গল্প হলেও সত্যি, তখন বাঙালি ছোট বাড়িতে নেমে এসছে। তারপর আরো পরে যদিবাবু যখন, তখন বাঙালি থাকে কুড়ে বাড়িতে, যেমন গুরুদক্ষিণা ওই আপনার তাপস পালের। ঠিক আছে, তো এই ডাউন খেতে 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 খেতে
তো বিসিআই এর সময় আমরা তো সেরা জায়গায় ছিলাম, মানে বিসিআই হ্যাঁ। বুদ্ধবাবু চেষ্টা করেছেন, জ্যোতি বসু বা তার আগে ধরুন অজয় মুখার্জি ডোবানোর পর বুদ্ধবাবু এটা চেষ্টা করেছিলেন। কিছু ক্ষেত্রে বুদ্ধবাবু সফল হয়েছেন, এটা ঘটনা। কিন্তু তাহলে বুদ্ধবাবুর সঙ্গে মানে বিধান রায়ের কোনো তুলনা চলে না। সুদীপ্তদা, ফারাকটা কি ইন্টেনশনে না পলিটিক্যাল স্কিল কম থাকা নাকি বিট্রিয়াল উনি বুদ্ধদেব যতটা ফেস করেছেন ততটা বিসিআই ফেস করেননি, মানে পার্টির মধ্যে থেকে হ্যাঁ, মানে ওনার পার্টি কম্পারেটিভ ভদ্রলোকের পার্টি ছিল, বিসিআই এর পার্টি, ইচ্ছা ছিল কিছু কাজ করার। বুদ্ধদেবের পার্টি একেবারেই ভদ্রলোকের পার্টি না, এবং উদ্দেশ্য হলো সব ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটসেট্রা। দুটো লোকই ভালো ছিল। বুদ্ধবাবু মানে গড়বড়ে লোক ছিল মুখ্যমন্ত্রী হওয়ার আগে, মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধবাবু একটা অন্য ডিফারেন্ট মানুষ। হ্যাঁ। বুদ্ধবাবু কিন্তু 2000-এর আগে গড়বড়ে লোক, সবার সঙ্গে গন্ডগোল করতো, ঠিক আছে, গড়বড়ে উল্টো পাল্টা কথা বলতো, এটা বলতো, দাম্ভিক বলেই তো ওনার খুব দাম্ভিক করতো। হ্যাঁ, এবার দম্ভ হওয়ার কোনো জায়গা নেই। উনি যে লোকটা বিয়েতে 42% পেয়েছে, তার আবার দম্ভ কিসের? গায়ের রং ফর্সা, এবং সেটাও শুনেছি মানে আগে ফর্সা ছিল না, পরে নাকি ক্রিম টিম মেখে ফর্সা হয়েছেন। তো আর আপনার সাদা ধুতি পাঞ্জাবি পরলে দেখতে ভালো লাগে, এছাড়া তো গর্ব করার কোনো জায়গা নেই। কিন্তু তবুও মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু বুদ্ধবাবু ইজ ডিফারেন্ট ম্যান, এবং আমি প্রশংসা করি বুদ্ধবাবুর। আমি বলছি আগেরটা যেমন আমি মানে কিছুটা টন্টিং করলাম, পরের বুদ্ধবাবু অন্য বুদ্ধবাবু। এবং তবুও একটা এই দিকগুলো যেমন ভালো, যেমন উনি ইন্ডাস্ট্রি এনেছেন, এই এনেছেন, কতগুলো ভালো। কিন্তু অ্যাট দি সেম টাইম আপনি দেখুন বুদ্ধবাবু কিন্তু সেভাবে সিলেবাস চেঞ্জ করা বা এডুকেশনাল কমপ্লিট চেঞ্জ আনা, সেগুলো চেষ্টা করেননি, ঠিক আছে। বা ধরুন ইনফ্রাস্ট্রাকচারে বুদ্ধবাবু ইন্ডাস্ট্রির দিকে চেষ্টা করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার এটসেট্রা সেগুলো ভালোভাবে পারেনি, যেটা অলরাউন্ডার ছিলেন বিধান রায়। সুদীপ্তদা, নেক্সট টপিক আপনারা যেটা কভার করেছেন ম্যানিফেস্টোতে, তা হলো চাল, আলু আর আম চাষিদের জন্য অনেক কিছু করা হবে। কি কি করা হবে? পশ্চিমবঙ্গে কৃষিকে সর্বনাশ করে দিয়েছেন অশোক মিত্র, অসীম দাশগুপ্ত এবং মমতা ব্যানার্জি। অত্যাবশ্যকীয় পণ্য আইন সেটা ছিল 28টা দ্রব্যে, এগুলো এই আলু ফালু এগুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইনটা কি, যে আমি দাম বাড়লেও আমি বিক্রি করতে পারবো না। ধরুন আপনার এই একটা কলম আপনার তৈরি করতে লাগছে 3 টাকা, আপনি বাজারে 7 টাকার কমে কিনতে পারবেন না, কারণ মাঝে কতগুলো স্টেপ আছে, আপনার থেকে নিয়ে যাবে ট্রান্সপোর্ট এটসেট্রা। গভর্নমেন্ট বললে আপনি 5 টাকার বেশি কিনতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? কলম তৈরি করবেন না, কাল থেকে আপনি অন্য কিছু কাজ করবেন। আমাদের চাষিরাও সেরকম চাষ না করে অন্য রাজ্যে গিয়ে পুড়িয়াই হয়ে কাজ করছে, তার কারণ এই অত্যাবশ্যকীয় পণ্য আইন। আলু 4 টাকার বেশি বেচতে পারবে না, ওটা 10 টাকার বেশি বেচতে পারবে না, আলু বিহারে গিয়ে বেচতে পারবে না। এবার আপনি বলুন, যাদবপুরের বা প্রেসিডেন্সির নকশালরা তারা আমেরিকায় গিয়ে চাকরি করতে যদি পারে, তাহলে আমাদের চাষিরা কেন তার মাল উড়িষ্যা বা বিহারে গিয়ে বেচতে পারবে না? এগুলো অন্যায়। আমরা এই মার্কেটটা খুলে দেবো, এবং শুধু তাই না, নতুন বহু জিনিস আমরা প্রডিউস করার চেষ্টা করব, যেমন ধরুন সোয়াবিন, পাম তেল, এবং আমরা ওই জেনেটিক্যালি মডিফাইড সিডস আনবো আমরা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে কিন্তু যাতে এদের ইনকাম বাড়ে, যাতে এক্সপোর্ট করতে পারে এটসেট্রা, সেটা আমরা লক্ষ্য রাখবো। ম্যানিফেস্টোতে এই কনটেক্সটাতে আমার দুটো জিনিস ইন্টারেস্টিং লেগেছে, যে নিউট্রাসিউটিক্যালস নিয়েও কাজ করার প্ল্যান আছে, আর হচ্ছে যে এই পাম আপনারা এখানে উৎপাদন করবেন। কারণ অ্যানিমাল রাইটস এর জগতে পাম অয়েলকে কিন্তু মানে পশু জাতীয় ধরা হয়, কারণ পাম গাছ এত জঙ্গল কাটতে হয়, এত ওরাংউটাংদের উপর অত্যাচার করতে হয়, তাদেরকে সেক্স স্লেভ হিসাবে বিক্রি করে দিয়ে জঙ্গল সাফ করে পাম অয়েল তোলা হয়। তো সেই পাম অয়েল যদি এখানে উৎপাদন হয় তাহলে খুবই ভালো, মানে যারা ভেগান স্পেশালি তাদের জন্য। হ্যাঁ, মানে আমি বলছি, মানে এগুলো আমরা তো বিদেশ থেকে, আমরা আমাদের যে এডিবল অয়েল 60% আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি। হ্যাঁ, সেটা এখানে তৈরি করলে অসুবিধা কি? এবং আমরা সেই জন্য পাম বা সোয়াবিন বা আরেকটা কি জানো, সূর্যমুখী তো সম্ভব না, সেটা আমরা রাশিয়া বা এখান থেকে আনি, ওই টেম্পারেচারটা নিই। এগুলো আমরা চেষ্টা করবো আর কি। নতুন এইমস, আইআইটি, আইআইএম আরো ইয়েস, নর্থ বেঙ্গলে দরকার। নর্থ বেঙ্গলে আইআইটি আইআইএম দরকার, এবং আমি একজনকে বলেছিলাম যে জলপাইগুড়িটাকে আপডেট করে আইআইটি করা যেতে পারে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং ওখানে অনেকটা জায়গা আছে, এক্স্যাক্টলি, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে। তো কিন্তু এই প্রেজেন্ট টিচারদের যারা লাস্ট কয়েক বছর চাকরি পেয়েছে, ওগুলোকে ভাগাতে হবে, ওদের দিয়ে হবে না, পুরোনো টিচাররা ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে আইআইএম একটা দরকার, শিলিগুড়ি বা কোচবিহার কোথাও একটা দরকার। এইমস তো দরকারই রায়গঞ্জে, এবং এইমসটা শুধু এইমসটা, কাছাকাছি কিছু মানে বিদেশি মেডিকেল কোম্পানি যেমন জন হপকিন্স বা প্রিন্সটন, এদের থেকে টেকনোলজি এনে একটা ফরেন, যেমন সিঙ্গাপুর মেডিকেল কলেজ করেছে, যাতে নাকি একটা ইকোসিস্টেম তৈরি হয় মেডিকেলের, যেখানে বায়োমেডিকেল থাকবে, ফার্মেসি থাকবে, বায়োটেক থাকবে, আচ্ছা, সব নিয়ে একটা ধরুন
একটা বেল্ট, মানে হাব মানে রায়গঞ্জ এবং বালুরঘাটের মাঝখানে সেরকম একটা প্ল্যানিং আছে। আচ্ছা, বাহ। আয়ুষ্মান ভারত যোজনা তাহলে ফাইনালি আসছে পশ্চিমবঙ্গে। দেখুন, আয়ুষ্মান ভারত যদি না আসে আমরা বাইরে যাবো কি করে? হুম। 2 নম্বর, স্বাস্থ্য সাথীতে বয়স্কদের ক্ষেত্রে বহু ক্ষেত্রে কাজে লাগে না। হুম। আয়ুষ্মান ভারতে যেটা হবে যে 70-এর উপর যে এজের লোকেরা, যাদের অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, তারা কিন্তু সবাই এর মধ্যে চলে আসবে। ফলে এই বয়স্ক লোকেদের এই খরচাটা কমে যাবে। যদি বছরে 1 লাখ টাকা দিয়ে ইন্স্যুরেন্স করা সম্ভব না, আয়ুষ্মান ভারত আসবে। মৎস্য সম্পদ যোজনাটা দিয়ে কিভাবে হেল্প পাবে এখানে ফিশারিজ? দেখুন, এখানে তো মাছের ব্যবসা আপনি করতে পারেন না কেন? এখানে ন্যাচারাল ওয়াটার আছে। আপনি মাছের ওখানে ইনভেস্ট করবেন। কালকে এক সময় মজিদ মাস্টার ছিল, আজকে জাহাঙ্গীর শাহজাহানরা আছে। আপনার টাকা করে গলায় ছুরি লাগিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে। সেজন্য এখানে মাছে কেউ ইনভেস্ট করে না। এটা একটা বিশাল টাকার ব্যবসা। এটা অন্ধ্রপ্রদেশ কি করছে, দূর থেকে সেচের জল নিয়ে আসছে গোদাবরী থেকে, ইনি নিচে আর্টিফিশিয়াল পন্ড বানিয়ে সেই মাছ তৈরি করে আমাদের খাইয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরা এখানে পারছি না কেন? আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নেই। আমাদের এখানে জমি জায়গা চলছে এবং সেই জন্য আমরা পারছি না। এখানে ওই অ্যাডমিনিস্ট্রেশন, ধরুন উত্তরপ্রদেশে যোগী বাবা যেরকম দিচ্ছেন ওষুধ, ওরকম 2-4টে ওষুধ দিলে পরিবেশ ঠিক হয়ে যাবে। আচ্ছা, পরিবেশ ঠিক হলে মাছের ব্যবসা মোটামুটি এখানে বিশাল, মানে এটা মানে ভয়ঙ্কর রকম। আপনি ওই প্রফেসর অরিন্দম ভট্টাচার্যের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, ওখানে ওটা সবার দেখা উচিত যে কিভাবে এই জিনিসটা, উনি তো নিচে ওই বিভাগের প্রধান বিভাগীয় প্রধান ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং আমরা চেষ্টা করবো, মানে এটা একসময় কি ছিলেন রানী রাসমণি, কলকাতার সবচেয়ে বড় লোক, মাছের ব্যবসা ছিল তার। হেমচন্দ্র নস্কর। এবং এই যে সাউথ 24 পরগনায় নস্করদের হাতে পয়সা কেন? ওদের ওই মাছের ব্যবসা ছিল। আমরা শেষ করে দিয়েছি এই জিনিসটা, এবং আমরা এটা ওই শাহজাহান, জাহাঙ্গীর, মজিদ মাস্টার এদের হাতে তুলে দিয়েছি। সোশ্যালিজম এন্ড সেকুলারিজম। আপনারা যে মাছের ব্যবসা এত বাড়ানোর জন্য কিছু একটা প্ল্যান করেছেন, সেটা কি লোকের কানে পৌঁছচ্ছে? কারণ এখনো তো অনেকে বোধহয় বিশ্বাস করে যে মাছ খাওয়াই বন্ধ করে দেবেন। এটা কেউ বিশ্বাস করে না। আপনি যে কোনো লোককে দেখুন, যে পুরীতে গেছে, পুরীতে বিজেপি সরকার, ওখানে মাছ নেই। যে গৌহাটিতে কামাখ্যা টেম্পলে গেছে, সে গৌহাটিতে মাছ খায়নি, ওরা বিজেপি সরকার। ঠিক আছে, তো আমার মনে হয় না কেউ বেনারসে গেছে সে মাছ খায়নি। তো আমার মনে হয় এটা কেউ বিশ্বাস করছে না। মানে আচ্ছা, উনি যে কথা বলেন, আমি ওনার ক্যাডারদেরও বলেছি যে দেখ, তোদের দিদি জানিস তো এবার কিছু সত্যি কথা বলছে, অন্য একটা কথা, কিন্তু তোরা বিশ্বাস করছিস না। কি সত্যি কথা বলেছে? কেউ পাত্তাই দিচ্ছে না। আমি দেখ, এইগুলো সত্যি, এইগুলো সত্যি নাকি? আমি তো বলেছি এমনি বলছে, আমি না এইগুলো সত্যি কথা বলছি, তোরাই বিশ্বাস করছিস না। বলে ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, মানে ওর ক্যাডাররাই বিশ্বাস করছে না। তো আপনি যে কোনো তৃণমূল ক্যাডারকে জিজ্ঞেস করুন যে তুমি বিশ্বাস করো যে পুরীতে মাছ পাওয়া যায় না, বা আগরতলায় মাছ পাওয়া যায় না, বা গৌহাটিতে মাছ পাওয়া যায় না? আপনি ওদের যে কোনো, আমাকে জিজ্ঞেস করতে হবে না, ওদের ক্যাডারদের জিজ্ঞেস করুন। আমি না ওদের সাথে কথা বলে এটাই ভাইবটা পেয়েছি যে স্টেজে মমতা ব্যানার্জি যা যা বলেন সেটাকে ওরা কেউ পাত্তা দেয় না। কথা দেয় একমাত্র উইসপার ক্যাম্পেইন গুলোতে লোকে বিশ্বাস করে পাত্তা। হ্যাঁ, মানে ওই সে বলছে, তারপর গেলে আবার চর্চা করে দিয়ে যায়, দিদি ডব দিচ্ছ, তুইও দিচ্ছিস, ভাবিয়ে দিল আর কি। আরেকটা জিনিস আপনাদের ম্যানিফেস্টোতে মেনশন করা হয়েছে যে আলাদা করে সিন্ডিকেট রাজ আর কাটমানি এইসবের উপর একটা ক্র্যাকডাউন হবে। সেটাতেও আমার প্রশ্ন হচ্ছে কিভাবে হবে? তারা প্রফেশন বদলাবে? কতজনকে জেলে ঢোকাবেন বা এনকাউন্টার করবেন? দেখো, সিন্ডিকেট রাজটা শুরু হয়েছিল এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট ছিল না বলে। মানে একটা ছেলে ধরুন বড় কোনো প্রমোটারকে দিচ্ছে, একটা সাপ্লাই দিচ্ছে, পেমেন্ট পাচ্ছে না, তখন 10টা ছেলে মিলে এক হয়ে সিন্ডিকেট তৈরি করে এক সময় বামেদের সময় শুরু হয়েছিল। পরে বামেদের সময় এটা গুন্ডামির জায়গায় চলে যায় জিনিসটা, ঠিক আছে, এটা চলে যায়। আর এখন তো সিন্ডিকেট রাজ ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। এখন কাটমানি, তার উপর চাচি। আচ্ছা, মানে কাটমানি হলো ওরা নিচ্ছে, তারপর ওদের উপর বড় নেতারা যারা, তারা আবার একটু ওই যেমন দুধের চাচি নেয় ওরকম বের করে দেয়। ঠিক আছে, সেটা বড়দের পাঠাতে হয়। ফলে আজকে দেখা যাচ্ছে যে সিমেন্ট স্টিলের যা দাম তার ডাবল দামে জিনিস কিনতে হচ্ছে। দেখবেন সব বড় বড় সব বিল্ডিং তৈরি হয়ে পড়ে আছে, কেউ কিনছে না, কারণ ডিমান্ড কস্ট যদি বেড়ে যায়, ইট ইজ নট সেলেবল। তো এখানে ওই যোগী বাবা যে অস্ত্রটা দিয়েছে, প্রথমে বলা হবে যে ভাই ভদ্রভাবে ব্যবসা করলে করো, যারা ব্যবসা করছে তাদের আমরা সরাবো না, তারাও তো ভালো ছেলে, আমরা ঠিক আছে করো, ব্যবসা করো, কিন্তু ওই মানে ভদ্রভাবে মার্কেট যেভাবে চলে সেভাবে ব্যবসা করো। টেন্ডার করে জিনিস দাও। একটা জায়গায় যদি 4টে সিন্ডিকেট থাকে, 4জন টেন্ডার প্রসেসে যাও, and then you sell it. It is not যে খানে বন্দুক দিয়ে তুমি সেল করবে। পেপার ফেলো, তোমার যদি কম কস্টে হয়, বেটার কোয়ালিটি হয়, দেন অনলি ইউ ক্যান সেল ইট। ব্যবসা বন্ধ করবো না, কিন্তু ব্যবসার প্রসেসটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, যে প্রপার প্রসেসে প্রপার সাবমিট করো, টেন্ডার সাবমিট করো। তুমি বলো যে তুমি কম টাকায় কম দিচ্ছ, সে যদি হয়, এবং তার
ইয়েটাও ইনশিওর করবো, সে যাতে পেমেন্টটা পায় 45 ডেজে বা 30 ডেজে, সেই আইনটাও আমরা করবো যে ভাই তুমি পেমেন্টটা পাবে। এইটা যে বড় প্রমোটার, তুমি সাপ্লাই দিলে তুমি পেমেন্ট পেলে না, দ্যাট অলসো উইল এনশিওর। আচ্ছা, আপনাদের ম্যানিফেস্টোতে আরেকটা জিনিস বেশ ইন্টারেস্টিং লেগেছে, একটা বন্দে মাতরম মিউজিয়াম হবে ঘোষণা করা হয়েছে, সেটাতে কি থাকবে? দেখুন, আমাদের ইতিহাস কমপ্লিটলি বিকৃত করা হয়েছে। আমাদের আপনি জিজ্ঞেস করুন যে রাজা রামমোহন রায়ের আগের থেকে, মানে লক্ষণ শেঠ থেকে রাজা রামমোহন রায় পর্যন্ত বাঙালিরা গেছিল কেউ বলতে পারবে না। অথচ ওই সময়টা গ্লোরিয়াস পিরিয়ড ছিল। সব্যসাচী ভট্টাচার্য, যিনি মোস্ট প্রবলি ভাইস চ্যান্সেলর ছিলেন আপনার বিশ্বভারতীর, আচ্ছা, তার লেখা 3 ভলিউমের ইতিহাস বই আছে, এরকম মোটা 3টে বাংলার ইতিহাস। আপনি কভার পেজ দেখেন, কোনো বাঙালির ছবি নেই, পর্তুগিজের ছবি আছে, এর ছবি আছে, মুসলমানের ছবি আছে, এর ছবি, কোনো বাঙালির ছবি নেই। মানে বাঙালি এক্সিস্টই করছে না ওনার মতে। কিন্তু বাঙালির একটা ইতিহাস ছিল। ওই সময় উইলিয়াম অ্যাডামসের ইয়ে অনুযায়ী 1 লক্ষ স্কুল ছিল, মানে 1835 থেকে 37 মধ্যে 1 লক্ষ স্কুল ছিল বেঙ্গলে। তার আগে আপনি যদি রাজা কৃষ্ণচন্দ্র বা জমিদারদের পান্ডে, হ্যাঁ রানী ভবানী বা এদের দেখেন, ওই সময় বহু স্কুল ছিল এখানে। ওই স্কুলে তিব্বত থেকে লোকে পড়তে আসতো, জাপান থেকে লোকে পড়তে আসতো। শুধু সংস্কৃত শ্লোক পড়তে আসতো না, জাহাজ কি করে তৈরি হয় সেই শিখতে আসতো লোকে। এখানে কি করে বস্তা তৈরি করতে হয়, কি করে মেটালার্জিতে কাজ করতে হয়, সেগুলো শিখতে আসতো। এবং শিক্ষকরা শুধু ব্রাহ্মণ ছিল না, শিক্ষকদের মধ্যে আপনার ইয়ে ছিল, কি বলে ওই বাগদি, দুলে থেকে শুরু করে কৈবর্ত তারা ছিল, তারা 60%, বামুনকায় 40% ছিল। এটা উইলিয়াম অ্যাডামস লিখছে, আমি বলছি না। তার রিপোর্টটা আপনি পড়ে দেখবেন নেটে গিয়ে। এছাড়া ধরুন ওই সময় আমেরিকাকে জাহাজ বানানো শেখালো কে? রামদুলাল দে সরকার, বাঙালি। তারা এখনো পালন করে রামদুলাল দে সরকারের, আপনি গুগলে গিয়ে দেখুন, ওর জন্ম পালন করে। তখন ব্রিটিশরা এখানে জাহাজ বানাতো, উনি গিয়ে আমেরিকানদের শেখালেন। কিন্তু সেই ইতিহাসটা মুছে দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে আমরা নাকি নবজাগরণের পর আমরা নাকি ভদ্রলোক হয়েছি। আমরা নবজাগরণের পর জ্ঞানী হয়েছি, যেটা আপনাকে আগের দিনও বলেছিলাম। নবজাগরণের আগে আমরা ব্যবসায়ী যাচ্ছিলাম, কেরানি জাতি পরিণত হয়েছে। রানী রাসমণি কেন রামকৃষ্ণদেবকে নিয়ে এলেন? রানী রাসমণি দেখছেন যে বিজনেস ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, সবাই কেরানি হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রাহ্মণ সমাজকে ধরে বা সামথিং, ও সবাই কেরানি হয়ে যাচ্ছে। তখন উনি রামকৃষ্ণদেবকে নিয়ে এলেন ওই সোশ্যাল রিফর্মটার জন্য। কারণ রানী রাসমণি ছিলেন সবচেয়ে, মানে কলকাতার সবচেয়ে বড় লোক, এবং সেই সময় যারা বড় লোক ছিল তারা কেউ বামুনকায়েত বন্দী না। তারা শীল, গুইন, নস্কর, তারপর আপনার মল্লিক, এদের হাতে পয়সাটা ছিল। এবং এরা পৃথিবীর তখন, মানে লন্ডনের পরই সেকেন্ড রিচেস্ট সিটি হলো কলকাতা। উড়িয়ে যাচ্ছেন এখানে, সব ব্যবসাগুলো চলে যাচ্ছে ব্রিটিশদের হাতে, আমরা ব্যবসা পাচ্ছি না। তার কারণ একদল লোক কেরানি হয়ে যাচ্ছে। তো ওই জাগাতে উনি তৈরি করলেন সমাজকে জাগাতে। উনিও তো ভগবানের অবতার, ঠিক আছে। যেমন সত্যবতী জেলের মেয়ে, রানী রাসমণিও জেলের মেয়ে। রানী রাসমণি নিয়ে এলেন ইয়েকে, শ্রীরামকৃষ্ণদেবকে। যেমন সত্যবতী তার সন্তান হিসেবে, তার সন্তান ছিলেন ব্যাসদেব। রানী রাসমণির পুত্র সম হলো শ্রীরামকৃষ্ণদেব, যে ভাই তুমি এসো, তুমি সমাজটাকে তৈরি করো। তখন শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে আনলেন, ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বোস। আর শুধু ব্রাহ্মণরা তখন টিচার হতো না, সেটা নির্ঘাত মানে সত্যি হওয়ার কথা, কারণ আমরা তো বাঙাল এবং সাহা। আমার দাদুর বাবার নিজেরই সংস্কৃত পাঠশালা ছিল। কৌটিল্য অর্থশাস্ত্র, তার সবচেয়ে ভালো যে, মানে সংস্কৃত থেকে বাংলার যে ইয়েটা, মানে ভার্সন, সেটা কে করেছেন? ডক্টর রাধা গোবিন্দ বসাক। আচ্ছা, পয়সাতে ছিল তো বসাকদের কাছে, সেটের কাছে। কলকাতায় এই সুতানুটি, ওটা বসাকদের জায়গা। আচ্ছা, সেটের জায়গা হলো গোবিন্দপুর। আচ্ছা, সেটের জায়গা গোবিন্দপুর। এবং বসাকদের হাতে পয়সা ছিল, সেটের হাতে পয়সা ছিল, শাহদের কাছে পয়সা ছিল, তাদের কাছে বিশাল বিজনেস ছিল। নেহেরু এসে যেই নাকি শুরু করলো আপনার ওই কি বলে ওইটা, না ওই মিশ্র অর্থনীতি, সবাই ব্যবসা ছেড়ে দিল। আমাদের বাবাদের ব্যাচের ক্লাসমেট ছিলেন, বি কলেজে পড়তেন, জলধীরতর বিশ্বাস। আচ্ছা, উনি ওইসব ব্যবসা ছেড়ে দিয়ে যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, শিবপুরে, তারপর যাদবপুরে হেরোদি ডিপার্টমেন্ট ডিন হয়ে রিটায়ার করলেন। তো উনি ডিন হয়ে চলে গেলেন, ব্যবসাটা তো বন্ধ হয়ে গেল, ফ্যামিলি ব্যবসাটা। বাঙালি মানে এদিক থেকে এদিকে চলে এলো, হোয়াইট কলার জবে চলে এলো। এটা তুলে ধরতে হবে আবার। কাল না পরশুই মহামৈত্রর একটা দেখলাম ক্লিপ ভাইরাল হয়েছে। উনি বলছেন যে বেঙ্গলে কখনোই ম্যানুফ্যাকচারিং হতো না এবং আমাদের ম্যানুফ্যাকচারিং সম্ভাবনা, আমরা সার্ভিসেসই থাকবো।
আরে মোহাম্মদ তো কিছু জানে না, ও হায়ার সেকেন্ডারিতে সেকেন্ড ডিভিশন পেয়েছে বোধহয়, বা আইসিএসসি হলে ফার্স্ট ডিভিশন পেতে পারে। বিদেশে বাবার পয়সায় গিয়ে পড়েছে, মানে ঠিক আছে, তাও বিএ পাস, এমএও পাস করেনি। উনি ইকোনমিক্সের ছাত্র না? আরে ও তো লিবারেল আর্টসে তাই নাকি? পড়ে পাস করতে হয় না। আরে দূর তো লিবারেল আর্টসে, ওখানে তো ইকোনমিক্স থাক বাংলা থাক, ও ইয়ে দেখে মানে পরীক্ষা দিয়ে পাস করতে হয় না। পরীক্ষা দিয়ে তো আমাদের এখানে বঙ্গবায়ু সুরেন্দ্রনাথ থেকে পাস করতে হয়, ওদের ওখানে তো পাস করা মানে ওই প্রজেক্টে জমা দিলে লোকে পাস করে যায়। তো ওইসব পাস টাস করেছে, তারপর কি করে প্রমোশন পেয়েছে ভগবান জানে, ও কিছু জানে নাকি? ও জানেই না কিছু, ও স্পোকেন ইংলিশ ছাড়া ওর কোনো ক্যারিয়ার নেই, একমাত্র স্পোকেন ইংলিশ শিখেছে, আর কিছু জানে না। আচ্ছা, তো এবার আমরা আমাদের এই আলোচনা শেষের দিকেই, তো একটু আপনি বলুন যে কেমন ফিডব্যাক দেখছেন? অমিত শাহর যা র্যালি হচ্ছে, শুভেন্দুবাবুর যা র্যালি হচ্ছে, এই লোক লস্কর যা দেখছেন র্যালিতে, সেটা কি ট্রান্সফার হবে ভোটে? দেখুন, এবার 200 সিট নিয়ে বিজেপি পাওয়ারে আসছে। আচ্ছা, আমি বললাম আপনি লিখে রাখুন। আর এরা পাবে তৃণমূল 84 থেকে 87, আচ্ছা, আর বাকি 7-8টা পাবে কংগ্রেস এরা সব মিলে। আচ্ছা, আর বিজেপি মোটামুটি ধরুন 190 থেকে 200 বলছি না, 190 থেকে 200 আচ্ছা, বিজেপি সিট নিয়ে পাওয়ারে আসছে। এবার মানুষ এবার প্রিপেয়ার্ড, আচ্ছা, এবার নতুন বাংলা চাই। অনেকদিন দেখলাম বাবা সোশ্যালিজম, সেকুলারিজম, সাম্যবাদ, এবার মানুষ অসাম্য চাই। অসাম্য না হলে তো ফ্লো করবে না। সেটাই তো। অসাম্যই সত্য, সাম্য মিথ্যে। অসাম্য আছে বলে কারেন্ট একদিক থেকে আরেকদিকে ফ্লো করে, হ্যাঁ। অসাম্য আছে বলে জল একদিক থেকে একদিকে ফ্লো করে। জল এদিক মানেও তো তাই। জল একদিক থেকে একদিকে ফ্লো করে বলেই আপনি ওখান থেকে হাইড্রো পাওয়ার বানাতে পারেন। হ্যাঁ। আমি আর আপনি তো এক প্রফেশন না, তাহলে আপনি আমায় প্রশ্ন করতেন না। সেটাই আমি তো জানি তাহলে। হ্যাঁ, তাহলে তো প্রশ্ন করতেন না। হ্যাঁ। আমরা যদি সবাই একরকম হতাম, হ্যাঁ। আমার জামার কালার আলাদা, আপনার জামার হ্যাঁ। কালার আলাদা, যারা ক্যামেরার সামনে আছে তাদের জামার কালার আলাদা। হ্যাঁ। অসাম্যই সত্য, সাম্য মিথ্যা। আর সেই জন্য কার্ল মার্কস অ্যাবসলিউট মিথ্যা। কার্ল মার্কস মিথ্যা বলেই যেখানে মার্কসবাদ অ্যাপ্লিকেশন হয়েছে সেখানে ফিল করে গেছে। আচ্ছা, তাহলে লাস্ট প্রশ্নটার জন্য একটা পারফেক্ট সেগবে, সেটা হচ্ছে যে যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনাদের তো সবারই ধারণা যে তৃণমূল একদম আধ ঘন্টার মধ্যে উঠে যাবে, তাহলে নেক্সট প্রতিপক্ষ কি আপনাদের কংগ্রেস না সিপিএম, এবং তাদের কাউন্টার কি? তৃণমূল রাতারাতি উঠে যাবে বলে আমার কিন্তু মনে হয় না। আচ্ছা, কারণ তৃণমূলের কাছে প্রচুর কালো টাকা আছে, এবং পাঠাতেও থাকবে কালো টাকা লোকে, যারা বিজেপি বিরোধী, মোদী বিরোধী, সারা পৃথিবী থেকে টাকা। আমি বলছি যে দেখুন, একসময় ওদের কাছে হিলারি ক্লিন্টন এসেছিল, কিছু একটা লিঙ্কিং ওদের আছে ইন্টারন্যাশনাল। সবাই বলছে উঠে যাবে, বলছি উঠবে না। ওদের কাছে প্রচুর কালো টাকা আছে। দেখুন এই যে ফ্যামিলি বিজনেস গুলো কি করে চলে, এই ধরুন ডিএমকে, লালু, মুলায়ম, এগুলো চলছে কি করে? বিকজ অফ ব্ল্যাক মানি অনলি। যাদের কাছে ব্ল্যাক মানি আছে, যারা পার্টিগুলো চলছে, তারা প্রচুর ব্ল্যাক মানি রেখেছে। এদের কাছে প্রচুর ব্ল্যাক মানি। রাতারাতি পার্টিটা উঠবে বলে মনে হয় না। এখন আপনি বলছেন তাহলে সিপিএম এর কাছে ব্ল্যাক মানি নেই? হ্যাঁ, সিপিএম এর কাছেও আছে। সিপিএম এর সিস্টেমটা আলাদা। সিপিএম ওরা নিজের ছেলেদের নামায় না, নাতিদের নামায়। যেমন দেখবেন পদ্মনিধি ধরেন নাতি হলেন এই দীপশিখা ধর, ঠিক আছে, তারপর আরো সব দেখবেন সব ছেলেরা নামেনি। বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় বেশ কয়েকটা নেমেছে, সবার দেখবেন। আমি জিজ্ঞেস করে দিই সবাইকে, আমার ঠাকুরদা সিপিএম এর মেম্বার ছিলেন, মানে 64 এর, সবার 64 ব্যাচ, 64, 67 ব্যাচ, ঠিক আছে। তো ওরা টাকাটা ওদিন কোথাও রেখেছিল যক্ষদের কাছে। যক্ষ হলো আপনার এই সুজন চক্রবর্তী বা আচ্ছা, এরা হলো যক্ষ। তারপর এখন যক্ষদের যুগ শেষ, আবার দেখবেন এরা এসছে। দেখবেন একটা লক্ষ্য করে দেখবেন, এই যে সো কল্ড কেজিবি ইনফ্লুয়েন্স মিডিয়া, কোনদিন বলেছে যে সুজন চক্রবর্তী ভীষণ শিক্ষিত লোক? বলেন। সুজন কিন্তু শিক্ষিত লোক, ডক্টর সুজন চক্রবর্তী শিক্ষিত লোক। সে জয়েন্ট দিয়ে যাদবপুরে পেয়েছে এটসেট্রা। আজকে সে সবার সঙ্গে মিশে গেছে বলে তার ব্র্যান্ডিংটা খারাপ হয়ে গেছে। সে শিক্ষিত লোক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্তত দীক্ষিতার থেকে তো স্টুডেন্ট হিসাবে হবে, সেটাই। কিন্তু দেখবেন এই সো কল্ড যে মিডিয়া বোদ্ধারা আছে, দীপশিতা ভীষণ শিক্ষিত, আর এখন নতুন পেয়েছে আরফিন ভীষণ শিক্ষিত, কিন্তু এর সম্বন্ধে বলে না। এই সুজন চক্রবর্তী সম্বন্ধে, কারণ সুজন যক্ষ, শ্রমিক লাইনই যক্ষ, আর এরা হলো মালিক। ওই সেই সম্পত্তি সমর্পণ করেছিলেন রবীন্দ্রনাথের, যোগরাজ কুণ্ড, বৃন্দাবন কুণ্ড, গোকুলচন্দ্র কুণ্ড, এরা হলো মালিক আর এরা হলো যক্ষ। আচ্ছা, তো এটা হলো ওদের সিস্টেম। আর ফলে তৃণমূল উঠবে না, ওদের টাকা পয়সা, কালো টাকা আছে, আরো বেশি দিন লড়াই করবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সুদীপ্ত দা আমার পডকাস্টে আসার জন্য। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডানাতে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।